দর্শক, কৃষি এবং কৃষকরাই কিন্তু দেশের মেরুদণ্ড। তাই তাদেরকে ছাড়া কিংবা কৃষিকাজ ছাড়া কিন্তু কখনোই আমরা সামষ্টিক উন্নয়ন কল্পনা করতে পারি না। আর এই কৃষি বিষয়কে সামনে রেখেই আমাদের আয়োজন নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আর এই পুরো আয়োজনটি জুড়ে আপনাদের সাথে আছে আমি জিরিয়া। দর্শক, আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন যেমন আসে তার সমাধানও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। তবে আজকে যে বিষয়বস্তু সেটি হচ্ছে সবজির রোগবালাই এবং সমাধান। যেহেতু আমরা খেতে অনেক পছন্দ করি এবং সবজি কিন্তু দেহের বেশ উপকারী, তো সেই ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব আজকে সবজির রোগবালাই এবং একই সাথে তার সমাধান নিয়ে। আর এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ জামাল উদ্দিন, উদ্যান তত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে পেয়ে আমরাও বেশ আনন্দিত এবং আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে। ধন্যবাদ। স্যার, যেমনটি বলছিলাম যে আজকে আমরা সবজির রোগবালাই এবং তার সমাধান নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে এই প্রেক্ষাপটে কিন্তু আজকে অনেক প্রশ্ন আমাদের জমা হয়ে গেছে। তবে সবজির একটু বিশেষ যত্ন সম্পর্কে আপনার কাছে একটুখানি জানতে চাইব, এর পরবর্তীতে আমরা প্রশ্নে চলে যাব। আমাদের দেশে সবজি কিন্তু খুব জনপ্রিয় এবং প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়। সেখানে দেখা যায় উৎপাদন করতে গিয়ে কৃষক নানাবিধ সমস্যা ফেস করে। এক নাম্বার হচ্ছে যেমন কিভাবে সার ব্যবস্থাপনা করবে, কিভাবে পানি ব্যবস্থাপনা করবে, পাশাপাশি হচ্ছে রোগবালাই এবং পোকামাকড় কীভাবে দমন করবে, সেই সমস্যাগুলো সবসময় আসে। আমার কাছে মনে হয় যে আমাদের সরকার চেষ্টা করছে যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস যদি মেনটেন করে তাহলে দেখা যায় রোগবালাই এবং কীটনাশকের যে প্রচুর পরিমাণে ব্যবহার করি সেগুলো একটু কিছু কমে আসবে এবং আমরা সুন্দর সবজি উৎপাদন করতে পারবো বলে আমার ধারণা। বাহ, চমৎকার। স্যার, আমরা তাহলে একটু প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি আপনার কাছে এসেছে যশোর থেকে। হাবিব জানতে চেয়েছেন তার বেগুনের চারার গোড়া ঘিরে সাদা রেশমি সুতোর মতো ছত্রাক দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তিনি কি করবেন? হাবিব ভাই, যে সমস্যাটা হয়েছে বেগুনের চারা কিন্তু এটা এক ধরনের ফাঙ্গাস দিয়ে হয়, স্ক্লেরোসিয়াম বলা হয়। এবং সেই ফাঙ্গাসগুলো কেন হয় সেটা আমি একটু প্রথম বলি। প্রথমত হচ্ছে চারা যখন খুব ঘনভাবে লাগানো হয় সূর্যের আলোয় গোড়ায় পড়ে না, এবং সূর্যের আলো গোড়ায় না পড়ার ফলে এবং প্রচুর পরিমাণে পানি দেওয়ার কারণে তখন ওখানে ফাঙ্গাসগুলো গ্রো হয়, ছত্রাকগুলো গ্রো করে এবং এক ধরনের সাদা জালিকার মতো দেখা যায়। এইটার জন্য সেটা সমস্যাটা হয়, ওই পাশে যে সবজি চারাগুলো আছে সবগুলো একসাথে মারা যায়, যার জন্য কিন্তু কৃষক খুব ক্ষতিগ্রস্ত হয় চারা উৎপাদন যারা করছেন। এটা থেকে প্রতিকারের উপায় হচ্ছে যে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই বেশি পরিমাণে পানি না দেওয়া হয়। 2 নাম্বার হচ্ছে চারাতে অবশ্যই সূর্যের আলো পড়তে হবে। এর জন্য যদি ঘন হয়ে যায় কিছুটা পাতলা করে দিতে হবে। যদি হয়ে যায় তখন তো দেখা গেল যে হবে না। যদি হয়ে যায় তাহলে কি করতে হবে? হয়ে গেলে ওইখান থেকে যে চারাগুলো আছে সেগুলো মাটি সহ তুলে অন্য জায়গায় নষ্ট করে ফেলতে হবে অথবা মাটি চাপা দিয়ে দিতে হবে। অতিরিক্ত পানি কিন্তু বিভিন্ন রকমের রোগ তৈরি করে। এর জন্য আমরা চারাতে সবসময় বলি যে খুব পরিমিতভাবে পানি দিবে, যেন গাছের চারাটা যতটুকু প্রয়োজন ততটুকু পানি যেন সে পায়, অতিরিক্ত পানি দেওয়ার আসলে দরকার নেই। এবং এইখানে খেয়াল রাখতে হবে যে এই ফাঙ্গাসটা পাশের গাছকেও কিন্তু নষ্ট করবে। এর জন্য আমরা বলি যে নিম তেল সাবান পানি দিয়ে যদি একটু স্প্রে করে দেয়, অথবা বাজারে যেসব ভালো কীটনাশক ফাঙ্গাস ছত্রাকনাশক আছে সেগুলো যদি একবার স্প্রে করে দেয় তাহলে দেখা যাবে আর হবে না বা অন্য চারাগুলো আর মারা যাবে না। আশা করছি যে যশোর থেকে হাবিব ভাই যে কোয়েশ্চেনটি করেছিলেন তার যে প্রশ্নটি ছিল তিনি তার সমাধান ইতিমধ্যেই পেয়ে গেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটি রেজাউল করিম ঢাকার পূর্বাচল থেকে প্রশ্নটি করেছেন। তিনি জানতে চেয়েছেন বরবটির প্যাচ খোলা ও ফুল বাছাই সেটি তিনি কিভাবে করবেন? এটা আসলে কমন একটা প্র্যাকটিস আমাদের। বরবটি দেখা যায় যে যখন আমরা খুব ঘনভাবে লাগানো হয় বা বরবটি লাগানো হয়, আমরা যদি ঠিক সেই সঠিক সময় যদি মাচা না তুলে দিই তখন হয় কি গাছগুলো সবগুলো পেঁচিয়ে যায়, এক জায়গায় পেঁচিয়ে যায় এবং তখন ওই জায়গা থেকে যখন ফুলগুলো হয় ফলগুলো কিন্তু খুব ভালো মানের হয় না। জন্য প্রথম শর্ত হলো যখনই আমরা চারাগুলো সিড থেকে জার্মিনেট করে গাছ হচ্ছে তখনই আমরা কিন্তু মাচা তৈরি করে দিতে হবে এবং মাচাগুলো সবগুলো টেনে টেনে সোজা করে দিতে হবে, গাছগুলো যেন একটার সাথে একটা পেঁচিয়ে না যায়। পেঁচিয়ে গেলে তাহলে ফুলের ক্ষতি কী করে? ফুলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে। কিছু কিছু অংশ দেখা যায় যে ফুলগুলো পলিনেশনে বাধা করে, যেহেতু একসাথে জমা হয়ে পলিনেশন হয় তার জন্য ফলও কমে যায়। এর জন্য আমরা যদি মাচাতে প্রথম থেকে তুলে দেই এবং সোজা করে তুলে দেই তাহলে দেখা যাবে যে যেমন গাছটা সুন্দর হবে, ফুলগুলো কখনো নষ্ট হবে না। শুধুমাত্র যদি কোনো ক্ষতিগ্রস্ত ফুল থাকে সেগুলি শুধু তুলে ফেলতে হবে, বাকিগুলো সুন্দরভাবে রেখে দিতে হবে। এবং বরবটি যখন হবে তখন খেয়াল রাখতে হবে বরবটির জন্য সুতা বা মাচার ভিতরে
যেন আটকিয়ে না যায়, এটাকে সোজা করে লম্বা করে দিলে দেখা যায় ফলগুলো অনেক লম্বা হবে এবং বাজার মূল্য কিন্তু অনেক বেশি হবে। আশা করছি তিনিও তার উত্তর পেয়ে গেছেন। দর্শক, আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমেই আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার থেকে শুরু করে আপনারা কিন্তু অনেক সময় আমাদের এক্সপার্টদের সাথে সরাসরি ফোন কলের মধ্যেও যোগাযোগ করে থাকেন। এবং এই পর্যায়ে আমি একটি ভিডিও নেব, সেই ভিডিওটি কিন্তু পাঠিয়েছেন এবং যিনি পাঠিয়েছেন তিনি ভিডিওর মধ্য দিয়ে তার সমস্যার কথা বলবেন এবং একই সাথে তার প্রশ্নটি রাখবেন। আমরা এই পর্যায়ে একটি ভিডিও ক্লিপ দেখব। আমার নাম জাবেদ, আমার বাড়ি সিলেট জেলার অন্তর্বর্তী এলাকার জনতাপুরে। আধা বিঘার মতো জমিতে কৃষি ক্ষেত করেছি, আর সেই ক্ষেতটা হলো টমেটো। যখন শীতের প্রচুর তাপ নামে তখন আমাদের ওই টমেটোতে একটা রোগ দেখা দেয়। রোগটা হলো পাতাগুলো লাল হইয়া মুইজা যায়। কিন্তু এই রোগটার সমাধানের জন্য আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করি, কিন্তু মেডিসিনের দ্বারা কোনো ফলাফল, কোনো কার্যকারিতা হয় নাই। এখন আমরা এই রোগটা মুক্ত করার জন্য আমরা কিছু মেডিসিনের সম্পর্কে জানতে চাইলাম। স্যার, উনি যেমনটি বলছিলেন পাতা কুঁকড়ে যায়, লাল হয়ে যায়, এখন এই যে মেডিসিন ইউজ করার পরও যে ধরনের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনার সমাধানটা কি? মজার ব্যাপার, ওনার ইনফরমেশনটা উনি নিজেই বলেছেন যে এটা গাছটা যখন বড় হতে থাকে তখনই কিন্তু পাতাগুলো লালচে হয়ে যায়। আমি এখানে বলবো হলুদাবো লালচে হয়। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো এক ধরনের ভাইরাস দ্বারা হয়, লিফ কার্ল ভাইরাস। লিফ কার্ল ভাইরাসটা হয় হচ্ছে যখন আমরা সিড লাগাই, সিডের মাধ্যমে থাকতে পারে অথবা পোকার মাধ্যমে এটা আসতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে লিফ কার্ল ভাইরাস ছিল না, হয়ে যেতে পারে, সেটা প্রতিরোধ করতে হবে। লিফ কার্ল ভাইরাস হয়ে গিয়েছে, হলুদাবো লালচে গাছ হয়ে গিয়েছে, তখন আমরা বুঝবো কেমন করে? গাছগুলি সবগুলি দেখা যাবে একটু ছোট হয়েছে এবং পাতাগুলি খুব শক্ত হয়ে যায়। পাতাগুলিকে যদি ভাঁজ করি তাহলে দেখা যায় শব্দ করে ভেঙে যায়। শব্দ করে ভাঙবে, একটা টুস করে শব্দ করে ভাঙবে। বোঝা যাবে এই গাছ থেকে ভালো ফলন হবে না। এবং এখানে যদি যত পরিমাণে আপনি ফাঞ্জিসাইড ব্যবহার করেন, ব্যাকটেরিয়াসাইড ব্যবহার করেন, কোনো কাজ হবে না। তাহলে করণীয়টা কি? যেসব গাছগুলিতে প্রথমেই আমরা দেখব যে এই গাছে এই লিফ কার্ল ভাইরাস হয়েছে, হলুদাবো লালচে হয়ে গিয়েছে, পাতাগুলো গাছগুলো ছোট হয়ে গিয়েছে, সেই গাছগুলো তুলে ফেলতে হবে। তুলে আবার জমি পাশে রেখে দেওয়া যাবে না, সেগুলো মাটি চাপা দিয়ে রেখে দিতে হবে। কারণ হচ্ছে আমি যদি এটা বাইরে রেখে দিই তাহলে হচ্ছে পোকা ওখানে খেয়ে আমার ভালো গাছগুলোতে আবার ট্রান্সমিট করে দিবে। তাহলে ভালো গাছগুলো দেখা যাবে ওটা শক্ত হয়ে গিয়েছে, সো ফলন কমে যাবে। প্রথম হচ্ছে এটাতে ঔষধে কাজ হয় না। এটার জন্য দরকার হচ্ছে যেই গাছে ভাইরাস ধরেছে সেই গাছগুলো তুলে নষ্ট করে ফেলা এবং অন্য গাছে যেন পোকা না বসতে পারে, তার জন্য পোকা যেন না আসে সেটার ব্যবস্থা নেওয়া। সেটা নিলেই কিন্তু এই গাছগুলো, অন্য গাছগুলো বেঁচে যাবে, নাহলে সব গাছে কিন্তু ট্রান্সমিট হবে। দর্শক, শুরুতে আমরা কথা বলছিলাম বিভিন্ন রকম সমস্যা এবং সমাধান নিয়ে এবং ক্রমাগতভাবে আমরা এই বিষয়টিকেই সামনে রাখছি। তবে আপনাদের প্রশ্ন তো আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। আপনারা মেইল করে যেমন পাঠিয়ে থাকেন, ফোন করেও কথা বলেন, একই সাথে কিন্তু ভিডিও ক্লিপও দিয়ে থাকেন। তবে এ পর্যায়ে সবথেকে ব্যবহৃত যে মাধ্যমটি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মেসেঞ্জারের মধ্য দিয়ে আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে পাঠিয়েছেন সেখান থেকে আমরা প্রশ্ন করব। আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। স্যার, আপনার কাছ থেকে শেরপুর থেকে ফয়সাল লিখেছেন, তিনি জানতে চেয়েছেন শিমের যে কচি পাতাগুলো রয়েছে সেগুলো হঠাৎ করে নেতিয়ে পড়ছে এবং পরবর্তীতে গাছ মারা যাচ্ছে, সেক্ষেত্রে তিনি কি করবেন? এটা হচ্ছে কমন সমস্যা। এটা শুধুমাত্র শিম গাছে হয় তা কিন্তু না, এটা আপনি টমেটো গাছে দেখবেন, বেগুন গাছে দেখবেন, অন্য সব ক্রপসেই এটা দেখা যায়। গাছগুলো খুব তাজা হয়ে উঠছে, সোজা হয়ে উঠছে গাছগুলো, হঠাৎ একদিন সকালবেলা নেতিয়ে পড়ছে, মনে হয় যেন অনেক দিন ধরে পানি দেওয়া আছে না সেরকম। এগুলো হচ্ছে ফিউজারিয়াম নামে একটা ছত্রাক দ্বারা হয়। এটা মাটিবাহিত, মাটিতেই থাকে। বাংলাদেশে কিন্তু ফিউজারিয়াম প্রচুর পরিমাণে মাটিতে থাকে, যার জন্য যখন এই গাছগুলো হবে সেই গাছগুলো হওয়ার আগে কিন্তু বোঝা যায় না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তখন হচ্ছে গাছের কাণ্ডটা একটা রিং আকারে নষ্ট হয়ে যায়, যার জন্য উপরে খাবারগুলো যেতে পারছে না, এর জন্য নিউট্রিয়েন্ট না পেয়ে নেতিয়ে যাচ্ছে। এইটার জন্য এই সমস্যাটা কিন্তু খুব প্রকট বাংলাদেশে। এটা শুধু শিম না, অন্য ক্রপসেও হয়। এর জন্য করতে হবে যেটা হচ্ছে যে মাটিতে যেন ফিউজারিয়াম না থাকে। ফিউজারিয়াম মারার জন্য কি কি পদ্ধতি আছে সেটা যদি একটু বুঝি। ফিউজারিয়াম যদি আমরা রোদে মাটিগুলো মানে ভালোভাবে তৈরি করে রোদে খোলা কিছুদিন রেখে দিই তাহলে কিন্তু ফিউজারিয়াম অনেকাংশে কমে যায়। এছাড়া ট্রাইকোডার্মা অথবা ক্লিবিও এইরকম বাজারে অনেকগুলো বায়ো
স্টিমুলেটর পাওয়া যায়, যেগুলো যদি মাটিতে স্প্রে করা হয়, যেমন ট্রাইকোডার্মা বা ক্লিবায়ো যদি মাটিতে আমি স্প্রে করে দিই, তাহলে সাথে সাথে দেখা যাবে 7 থেকে 10 দিনের ভিতরেই সমস্ত আমাদের ফিউজারিয়ামগুলো, ওই ছত্রাকগুলো মারা যায়, যার জন্য এখান থেকে উপকার পেতে পারি। যদি আপনি কখনো দেখেন যে না পুরো জমিতে অনেক বেশি পরিমাণে হচ্ছে, তাহলে আপনি বাজারে যে ভালো মানের আমাদের ফাঞ্জিসাইড পাওয়া যায়, আমাদের ছত্রাকনাশক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলেও উপকার পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, মেসেঞ্জারের মধ্যে আরও একজন প্রশ্ন করেছেন, মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি রংপুর থেকে আপনার কাছ থেকে জানতে চেয়েছেন, লাউ গাছে প্রচুর ফল আসে কিন্তু একটু যখন বড় হয়ে যায় তখন ঝরে যায়, সেক্ষেত্রে উনি কি করবেন? লাউয়েরটা আমরা দেখেছি যে কমন সমস্যা এটা। লাউ হচ্ছে মেল ফিমেল আলাদা আলাদা ফুল হয়, আচ্ছা, যার জন্য যদি পলিনেশন না হয় তাহলে এই ফুলটা থেকে যে ছোট ফলটা হলো সেটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যার জন্য আমরা করি কি, সবসময় চিন্তা করি যে কিভাবে লাউ গাছে মেল ফ্লাওয়ারের চেয়ে বেশি পরিমাণে ফিমেল স্ত্রী ফুল আনা যায় বেশি। আমরা দেখেছি যে লাউ গাছের চারা যখন বড় হতে থাকে, 4 থেকে 5 পেয়ার পাতা হলো, তখন যদি আমরা লাউয়ের ডোকাটা কেটে দিই, তাহলে দেখা যাবে যে 2G হলো, 3G হলো, এইভাবে কেটে কেটে যদি করি, তাহলে ফিমেল ফ্লাওয়ার বা স্ত্রী ফুল আসার প্রবণতা বেড়ে যায়। যত বেশি স্ত্রী ফুল আসবে তত সুন্দর পলিনেশন হবে, সেগুলো ফলগুলো হবে। যদি দেখেন এখনও যদি ফলগুলো নষ্ট হয়ে যায়, যে ফল হচ্ছে না, তাহলে একটা পুরুষ ফুল থেকে পোলেনটা নিয়ে আপনি যদি স্ত্রী ফুলের গায়ে যদি লাগিয়ে দেন, তাহলে পলিনেশন হয়ে যাবে, তাহলে আগামীতে আর ফল পড়বে না। সহজ পদ্ধতি, একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। বাহ, চমৎকার স্যার। এই পর্যায়ে আমরা একটি প্রশ্ন নিব এবং সেই প্রশ্নটি কিন্তু করেছেন মতিন সাহেব সৈয়দপুর থেকে। আমরা একটু জেনে নেই তিনি কি প্রশ্ন করেছেন। তিনি স্যারের কাছে প্রশ্ন রেখেছেন, তার লেবু বাগানে বেশ কিছু গাছের ফল ছোট অবস্থায় হলুদ হয়ে পড়ে যাচ্ছে এবং বড় হচ্ছে না, বিশেষ করে হলুদ হয়ে যাচ্ছে এবং বড় হচ্ছে না, সেক্ষেত্রে তিনি কি করবেন? হলুদ হয়ে ঝরে পড়া অথবা বড় না হওয়ার কারণ হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। আমাদের 2 ধরনের খাবার আছে, গাছ প্রচুর পরিমাণে খায়, যেমন ইউরিয়া, টিএসপি, মিউরেট, পটাশগুলো আমরা প্রচুর পরিমাণে দিই। কিছু খাবার আছে যে খুব কম পরিমাণে খায়, কিন্তু তাদের জন্য খুব এসেনশিয়াল, মানে খেতেই হবে। এরকম একটা হচ্ছে বোরন। বোরনের যদি অভাব হয় এবং পাশাপাশি সালফারের যদি অভাব হয়, তখন দেখা যায় যে গাছের ফলগুলো ছোট হয়ে যায়, হলুদাভ হয়ে যায় এবং কিছুদিন পরে ড্রপ আউট হয়ে যায়, মানে পড়ে যায়। এর জন্য বাজারে যেসব পাওয়া যায়, নাবারও অনেকগুলো ভালো সলুবোরন আছে, তারপর সালফার আছে, সেগুলো যদি গাছে স্প্রে করে অথবা গাছের গোড়ায় যদি ছিটিয়ে দিয়ে পানি দিয়ে দেয়, তাহলে দেখা যাবে যে আগামীতে যে ফলগুলো আসবে সেগুলো বড় হবে, হলুদ হয়ে পড়ে যাবে না। বাহ, চমৎকার, ধন্যবাদ স্যার। স্যার, আমরা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন নিয়ে থাকি, তবে অনেকেই আছেন যারা কিন্তু এক্সপার্টদের সাথে কথা বলতে চান ফোন কলের মাধ্যমে, তাই এবার আমরা একটু ফোন কলে যাব। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে কে যুক্ত আছেন ফোন কলে? হ্যালো 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 ভাই, আপনার প্রশ্নটি করুন। আপনার প্রথমে পরিচয়টি দিন, এরপর আপনার প্রশ্নটি করুন। আমি রংপুর থেকে বলছিলাম। রংপুর থেকে বলছেন? জি জি, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্ন হচ্ছে যে আলু 30 দিন আলু লাগাইছি ধরেন নভেম্বরের 27-28 তারিখে। এখন আলু গাছ 60-62 দিন, 30 দিন মানে আলু গজানোর পর থেকে 2-1টা করে গাছ মানে ঢলে পড়ে মারা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার সমাধান খুঁজছেন, তাই তো? হ্যাঁ, সমাধানটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের সাথেই যুক্ত থাকুন, আমাদের বিশেষজ্ঞ যিনি রয়েছেন তিনি এখনই আপনার উত্তরটি দিয়ে দিবেন। স্যার, যেমনটি উনি বলছিলেন যে আলু গাছের ক্ষেত্রে বিশেষ করে আলু ঢলে পড়ছে, তিনি এই কথাটি বলছিলেন, সেক্ষেত্রে কি করা যায়? এটা বাংলাদেশে আলু চাষের একটা কমন সমস্যা, খুব সবসময় দেখা যায় যে আলু গাছে এই সমস্যাটা দেখা যায়। এটাকে একটা ছত্রাক দিয়ে হয়, এটাকে আমরা বলি লেট ব্লাইট, ফাইটোপথরা দিয়ে হয়। এটা হলে লক্ষণগুলো হচ্ছে, প্রথমে গাছের পাতাগুলো একদম পুড়ে পুড়ে গিয়েছে এরকম হবে, ঢলে পড়বে এবং গাছগুলো মারা যাবে। মজার ব্যাপার হচ্ছে এটা কখন হয়, সেটা হচ্ছে যখন দেখবেন যে কয়েকদিন ধরে সূর্যের আলো নাই, একদম মেঘাচ্ছন্ন, কখনো কখনো মেঘ থেকে মানে যেটা মনে হবে যে কুয়াশা থেকেই বৃষ্টি হচ্ছে এরকম হবে, টিপ টিপ করে একটু বৃষ্টি হবে। সেটা সাধারণত রংপুর ওই রিজিয়নটাতে, কুড়িগ্রাম ওই পাশে, বগুড়া ওই রিজিয়নে খুব বেশি দেখা যায়। এইরকম ওয়েদার যদি 3-এর বেশি দিন থাকে, 3 থেকে 4 দিন থাকে বা 5 দিন থাকে, একই রকম ওয়েদার, সূর্যের আলো দেখা যাচ্ছে না, তখন এই রোগটা হয়।
মজার ব্যাপার হচ্ছে উনি বলেছেন যে 2-3টা গাছ হচ্ছে, দেখবেন যদি এইরকম ওয়েদার পায় একদম 2 কিলোমিটার জুড়ে এলাকা কিন্তু সবগুলো গাছ পুড়ে যাবে। এর জন্য খুবই এটাকে আমরা বলি যে এটা আলু চাষের জন্য প্রধান সমস্যা হচ্ছে লেট ব্লাইট। স্যার সমাধানটা তাহলে কি আসতে পারে? সমাধান হচ্ছে এইটা যখনই আমরা দেখবো যে গ্লুমি ওয়েদার হচ্ছে, মেঘাচ্ছন্ন, কয়েকদিন ধরে রোদ উঠবে না মনে হচ্ছে, তার আগেই প্রিকশন নিতে হবে। প্রথম হচ্ছে যে যেখানেই দেখবে যে মরা মরা পাতাগুলো আছে সেগুলো তুলে ফেলে মাটির তলে দিয়ে দিতে হবে। তারপরে বাজারে যেই সব সিনথেটিক ফাঞ্জিসাইড আছে, বিভিন্ন রকম কপার ফাঞ্জিসাইডগুলো পাওয়া যায়, সেই ফাঞ্জিসাইডগুলো দিয়ে একবার পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, তাহলে এই রোগটা হবে না। এই লেট ব্লাইট রেজিস্ট্যান্স ভ্যারাইটিও কিন্তু কিছু কিছু নিয়ে আসছেন। এটাও যদি চাষ করে তাহলে দেখা যাবে আগামীতে এই ফসলটা আলু এই লেট ব্লাইট থেকে মুক্ত থাকবে। তবে রংপুরে ভাই যেটা বলেছেন, এখন ওনাকে খেয়াল রাখতে হবে যেন অন্য আলুর জমিতে না ছড়ে যায়, এর জন্য অবশ্যই তাকে একটা ভালো মানের কপার ফাঞ্জিসাইড স্প্রে করতে হবে। চমৎকার স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সেই জায়গা থেকে স্যার আপনার যদি কোনো বক্তব্য থাকে আমাদের কৃষি ভাই বোন যারা রয়েছেন, ছোট্ট করে যদি একটু তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার কাছে মনে হয় যে কৃষক ভাইদের খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু 3টা সিজনে ক্রপস করি, প্রত্যেকটা সিজনে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস মেনটেন করতে হবে। আমার ভালো বীজ লাগাতে হবে, সারের ব্যবস্থাপনা সুন্দরভাবে করতে হবে, পানি ব্যবস্থাপনা সুন্দর করতে হবে, এবং ইনসেক্ট, পোকা এবং মাকড় এবং রোগবালাই এগুলো কন্ট্রোল সুন্দরভাবে করতে হবে। আগে থেকে যদি কন্ট্রোল করি তাহলে দেখা যাবে এই রোগবালাই হবেই না। যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ যদি করে এবং কৃষক যদি সবসময় খেয়াল রাখে, সচেতন থাকে যে বাংলাদেশের এগ্রিকালচার কেমন করে চলছে, সেগুলো যদি খেয়াল রাখে তাহলে কৃষক তার ফসল উৎপাদন বেশি ভালো হবে এবং সে লাভবান হবে এই চাষবাস করে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা তো থেকেই থাকে, সেই সমস্যার সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেয়া এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। দর্শক, আজকে এই পর্যন্তই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনারা কিন্তু প্রশ্ন করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রশ্নের সমাধান নিয়েই কিন্তু আমাদের এই আয়োজনগুলো আমরা করে থাকি। তাই ঝটফট করে মেইলে প্রশ্ন করুন, অথবা ফেসবুক মাধ্যমে, অথবা চাইলে কিন্তু আপনারা ফোন কল করে এক্সপার্টদের সাথেও কথা বলতে পারেন। এবং আজকে এই অনুষ্ঠান থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাঠবে কাজী ফার্মসের আয়োজন থেকে আমি জিনিয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।